একটা গরম দুপুর, হঠাৎই আকাশের বুক চিরে ছুটে আসে একটি যুদ্ধ বিমান। তারপর যেন এক ভয়ঙ্কর ট্র্যাজেডি ভেঙে পড়ে মাইলস্টোনের মাথার উপর। আগুন, ধোঁয়া আর আতঙ্ক ছড়িয়ে পড়ে সর্বত্র। কিছুক্ষণ আগেও যে আকাশ ছিল স্বপ্নের, সেটি হয়ে উঠল মৃত্যু ও বিভীষিকার প্রতিচ্ছবি। একটি রুটিন ট্রেনিং মিশন বলে ব্যাখ্যা দেওয়া হলেও প্রশ্নের জন্ম দিয়েছিল আগুনের ধোঁয়া। কেন বারবার প্রশিক্ষণ বিমানে আগুন লাগে? কেন বারবার তরুণ দক্ষ পাইলটরা মৃত্যুর মুখে পতিত হন? এই প্রশ্ন শুধু মাটি থেকে নয়, আকাশ থেকেও ছুটে এসেছিল। আর সেই প্রশ্নের উত্তরে এক চিলতে হাসি নিয়ে হাজির হয়েছিলেন নরেন্দ্র মোদী। বিস্ময়ের ব্যাপার, দুর্ঘটনার পরপরই দিল্লি থেকে আসে এক মেডিকেল হিউম্যানিটেরিয়ান টিম। অগ্নিদগ্ধের চিকিৎসার জন্য ভারত নিজ উদ্যোগে পাঠায় চিকিৎসক ও ওষুধ। মিডিয়ায় ভারতের প্রশংসা ছড়িয়ে পড়ে, মানবিক মোদী বলেই প্রচার শুরু হয়। কিন্তু গভীর পর্যবেক্ষণে উঠে আসে আরেকটা সত্য। এই একই সময়ে ভারতের গোয়েন্দা সংস্থাগুলো জোরালোভাবে লবিং করছে যাতে বাংলাদেশ F-17 থান্ডার ব্লক 3 যুদ্ধবিমান কিনতে না পারে। অর্থাৎ এক হাতে জীবন বাঁচাতে ব্যান্ডেজ, অন্য হাতে বাংলাদেশের আকাশ শক্তিহীন রাখার রাজনৈতিক পরিকল্পনা। ডিফেন্স সেন্ট্রালের সর্বশেষ প্রতিবেদনে জানানো হয়, বাংলাদেশ পাকিস্তান থেকে 32টি F-17 থান্ডার ফাইটার জেট কেনার পরিকল্পনায় আছে। এটি বাস্তবায়ন হলে দক্ষিণ এশিয়ার আকাশে একটি নতুন ভারসাম্য তৈরি হবে। কিন্তু ঠিক এখানেই ভয় পাচ্ছে দিল্লি। তারা জানে F-17 থাকলে বাংলাদেশ আর কারো দয়ার উপর নির্ভর করবে না। তখন আকাশেই শুরু হবে আমাদের স্বাধীনতার আসল ঘোষণা। এই কারণে প্রতিটি কূটনৈতিক পথে, প্রতিটি বন্ধুত্বের কথোপকথনের মধ্যেই জড়িয়ে আছে মোদীর একটি অদৃশ্য বার্তা। বাংলাদেশ যেন বেশি শক্তিশালী না হয়। বিশ্ব রাজনীতির পর্যবেক্ষকরা বলছেন, ভারত বাংলাদেশের আধুনিক যুদ্ধবিমান কেনাকে 3টি স্তম্ভে ঝুঁকিপূর্ণ বিবেচনা করে। 1. বাংলাদেশ যেন চিরকাল ভারতের প্রতিরক্ষা ছাতার নিচে থাকে। 2. আধুনিকায়নের নামেও যেন ভারত নির্ভরতা ছাড়া আর কিছু না হয়। 3. চীন বা পাকিস্তান থেকে কিছু কিনলেই নিরাপত্তা ঝুঁকি বলে দমন নীতি চাপিয়ে দাও। এই কৌশলকে কূটনৈতিক পরিভাষায় বলে ডিপেন্ডেন্সি ডক্ট্রিন। তোমার প্রতিরক্ষা আমি ঠিক করব, তোমার স্বাধীনতা আমি নির্ধারণ করব। বিমান দুর্ঘটনার সঙ্গে সঙ্গে ভারতে পাঠানো মেডিকেল টিম দেখে অনেকেই চোখ ভিজিয়ে ফেলেন। কি মহান প্রতিবেশী! কিন্তু কূটনীতির টেবিলে বসে যারা খেলা চালায়, তাদের চোখে এটা ডাবল লেয়ার অপারেশন। একদিকে সাহায্য, আরেকদিকে গোপন চক্রান্ত। ভারতের ভূ রাজনীতির এই দুই মুখ নিয়ে প্রশ্ন ওঠে। তারা কি সত্যি বাংলাদেশকে সাহায্য করতে চায়, নাকি এটি বৃহৎ এক মাস্টার প্ল্যানের অংশ? F-17 যুদ্ধবিমান কেনা নিয়ে চীনের সঙ্গে বাংলাদেশের আলোচনা শুরু হতেই নয়াদিল্লির অস্বস্তি বাড়ে। ভারতের দৃষ্টিতে আধুনিক এয়ারক্রাফট মানেই বাংলাদেশের আকাশে নতুন আত্মবিশ্বাস, যা তাদের দখলদারিত্বে চির ধরাতে পারে। তাই তারা কি চায় বাংলাদেশ এই পথে হাঁটুক? আকাশে দুর্ঘটনা, আর তারপর সেই আহতদের চিকিৎসায় এগিয়ে আসা যেন সিনেমার স্ক্রিপ্ট। আর সেই স্ক্রিপ্ট লিখছে দক্ষিণ ব্লকের বুদ্ধিজীবীরা। আহত শরীরে হাত রেখে বলতে চাইছে, আমরা পাশে আছি, অথচ মনে মনে বলছে, তুই যেন দাঁড়াতে না পারিস। এই দ্বৈততা সাধারণ নাগরিকরা বুঝে উঠতে না পারলেও সেনা ও এয়ারফোর্সের কৌশলবিদরা নিশ্চয়ই ভাবছেন, এই সহানুভূতি কি কৌশল নয়? F-17 ব্লক 3 একটি চীনা পাকিস্তানি যৌথ প্রকল্প। বাংলাদেশ এই যুদ্ধবিমান কেনার পরিকল্পনায় অনেক দূর এগিয়ে গেছে। এই বিমান শুধু আধুনিক নয়, এটি ভারতীয় এয়ারফোর্সের বিপক্ষে স্ট্র্যাটেজিক ব্যালেন্স গড়ে তুলতে পারত। ইলেকট্রনিক ওয়ারফেয়ারে শক্তিশালী, রাডার অ্যাভয়েডেন্স সিস্টেমে আধুনিক এবং চায়নার PL ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম এই বিমানকে ভারত একরকম বিপদ বলেই মনে করে। তাই ভারত চায়নি বাংলাদেশ এই যুদ্ধবিমান কিনুক। আর এই প্রতিরোধের নাম কূটনৈতিক চাপ, গোয়েন্দা প্ররোচনা এবং অভ্যন্তরীণ অনাস্থা ছড়ানো। বিভিন্ন সূত্র দাবি করছে, ভারতীয় গোয়েন্দা সংস্থা গত 6 মাস ধরে সক্রিয়ভাবে কাজ করছে যাতে বাংলাদেশ সরকার F-17 কেনার সিদ্ধান্ত থেকে সরে আসে। এমনকি কিছু সিনিয়র অফিসারকে ডিটার করার জন্য ব্যক্তিগত পর্যায়ে চাপ দেওয়া হয়েছে। এমন পরিস্থিতিতে বাংলাদেশের সামনে কেবল দুটি পথ: ক্ষমতায় থেকেও আত্মসমর্পণ, অথবা আকাশে দাঁড়ানোর জন্য ঝুঁকি নেওয়া। ভারত চায় বাংলাদেশকে একটি বাফার জোন হিসেবে রাখতে, যা কেবল নির্ভরশীল থাকবে দিল্লির দয়ায়। বাংলাদেশের নিজস্ব প্রযুক্তি, প্রতিরক্ষা কিংবা কূটনৈতিক শক্তি অর্জন যেন সেই ছককে ভেঙে দিতে পারে, এই আশঙ্কাই মোদীর কূটনৈতিক মস্তিষ্ককে চালিত করে। এখানে বন্ধু মোদীর রাজনৈতিক ছায়ায় খেলা করে ভারতীয় ভূ রাজনীতি। বাংলাদেশ যেন আকাশে উড়তে না পারে, তার জন্য চালানো হয় অর্থনৈতিক লবিং, প্রযুক্তিগত হস্তক্ষেপ, এমনকি স্থানীয় মিডিয়া ও সেনা কাঠামোতেও মতামত প্রভাবিত করার প্রয়াস। একই সঙ্গে জনমনে ভারত ছাড়া বাংলাদেশ চলতে পারে না, এই মনস্তত্ত্ব প্রতিষ্ঠার জন্য ছড়িয়ে দেওয়া হয় সহযোগিতার নাটক। দুর্ঘটনার পর চিকিৎসা পাঠানো হয়, পাইলট বাঁচাতে বিশেষজ্ঞ দল আসে, হাসি দিয়ে বলা হয়, আমরাই তো বন্ধু। কিন্তু এই বন্ধুত্ব শুধু কৃত্রিম নয়, এটি প্রভুত্ববাদী। এটি এক প্রকার মানসিক বন্ধন তৈরি করে,
যাতে বাংলাদেশের নেতৃত্ব নিজের সিদ্ধান্ত নিতে সাহস না করে। এমনকি এই ভূরাজনীতির ছায়ায় অনেক সময় কিছু অভ্যন্তরীণ নীতি নির্ধারকরাও হয়ে ওঠেন ভারতের বর্ধিত হাত। আকাশে না ওড়ার এই ছক বহুদিনের পুরনো। 2009 সালে একে একে সেনাবাহিনীর অবকাঠামোতে আধুনিকায়নের ধীরগতি, বিমান বাহিনীর বাজেট কমানো কিংবা ঝুঁকিপূর্ণ বিমান চালানোর পরামর্শ সবকিছুই যেন বন্ধুত্বের নামে আসা এক দীর্ঘমেয়াদী পরিকল্পনা। আর তাই আজ যখন কেউ পাইলটদের মুখে ব্যান্ডেজ বেঁধে দেয় তখন সন্দেহ জাগে, এই ব্যান্ডেজ কি সত্যি সহানুভূতি নাকি পাখা ভেঙে দেওয়া হাতের আত্মগোপন রূপ? প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে বাংলাদেশের এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় চলছে। একটি দেশের আকাশ দখল মানেই তার সার্বভৌমত্ব রক্ষার ভিত্তি তৈরি। আর এই আকাশ নিয়ে এখন চলছে আন্তর্জাতিক কূটনৈতিক খেলা। একদিকে রাষ্ট্রীয় প্রতিরক্ষা দুর্বল করতে ভারতীয় প্রভাবশালী কূটনীতি, অন্যদিকে চীন, পাকিস্তান, তুরস্কের সঙ্গে নতুন নিরাপত্তা জোটের সম্ভাবনা। বাংলাদেশের জন্য এটি শুধু প্রতিরক্ষা নয়, আত্মপরিচয়ের যুদ্ধ। যে F-17 কেবল একটি বিমান নয়, এটি একটি স্বাধীন সিদ্ধান্তের প্রতীক। এটি বোঝায় বাংলাদেশ নিজের পথ নিজে বেছে নিতে পারে, বাইরের প্রভাবে নয়। এটি একটি মনস্তাত্ত্বিক ঘূর্ণিপাকে প্রবেশের বিরুদ্ধে প্রতিরোধ। কারণ আজ বাংলাদেশের আকাশ যদি দুর্বল থাকে, আগামীকাল তার কূটনীতি, অর্থনীতি, এমনকি সাংস্কৃতিক স্বাধীনতাও প্রশ্নবিদ্ধ হয়ে পড়বে। যুদ্ধবিমান শুধু যুদ্ধের জন্য নয়, এটি প্রতিরোধের একটি দৃষ্টান্ত। এখনো সময় আছে দিল্লির লবিং, অভ্যন্তরীণ বিভাজন ও দুর্বল সিদ্ধান্ত গ্রহণের বাইরে এসে বাংলাদেশ যদি নিজের আকাশ নিজেই সুরক্ষিত করার সিদ্ধান্ত নেয়, তাহলে এই বিমান কেনা হয়ে উঠবে এক ঐতিহাসিক মোড়। এটি শুধু রণকৌশল নয়, এটি ইতিহাসের সামনে দাঁড়ানো এক সোজা উত্তর। আমরা পরাধীন নই, আমরা উড়তে জানি। অনেকদিন পেরিয়ে গেছে মাইলস্টোন বিমান দুর্ঘটনার। ধীরে ধীরে জনমনে ভুলে যাওয়া শুরু হবে অগ্নিদগ্ধের নাম। কিন্তু কিছু প্রশ্ন রয়ে যায়। কে পাখা ভেঙে দেয়? কার লাভ এই দুর্ঘটনায়? আর কেন বারবার সেই একই মুখ দুর্ঘটনার পর বন্ধুর মতো হাজির হয়? এই প্রশ্নগুলোর উত্তর হয়তো সময় দেবে, হয়তো কোনো ক্যাবিনেট মিটিং এর এক গোপন নোটে কিংবা এক পড়ন্ত পাইলটের ডায়েরিতে লুকিয়ে থাকবে সত্য। কিন্তু নিশ্চিতভাবে বলা যায়, বাংলাদেশের আকাশে যুদ্ধ শুধু বিমানের না, এখানে যুদ্ধ স্বাধীন সিদ্ধান্ত ও পরাশক্তির প্রভাবের। এটাই সেই বাস্তবতা যেখানে তুই ভাই আধুনিক এয়ারফোর্সের স্বপ্ন দেখবি না। এই হুমকি বন্ধুর কণ্ঠেই ভেসে আসে। বন্ধুর মুখোশী শত্রু এসে আপনার ঘরেই আগুন ধরাবে পরোক্ষভাবে, কৌশলে। তারপর আবার পানি নিয়েও হাজির হবে, যেন বলছে, আমি না থাকলে কে সামলাবে তোমার ক্ষত। এটাই ভূ রাজনীতি। স্বার্থ আগে, সম্পর্ক পরে। এখানে আপনাকে পঙ্গু করে রেখে ঔষধ দেওয়া হয় নিয়ম করে। শেষ প্রশ্নটা রয়ে যায় বাতাসে। বাংলাদেশ কি এবারও পাখা ভাঙার রাজনীতি মেনে নেবে, নাকি এবার রক্তে বাঁধা আকাশে দাঁড়িয়ে বলবে, এই আকাশ আমার, সিদ্ধান্তও আমার?